আমি যেই ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা ঘটেছিল 2018 সালে শিয়ালদা থেকে যে দার্জিলিং মেল ছাড়ে সেই ট্রেনে। আজকের এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে সৈকত। তো সৈকত যেটা জানিয়েছে যে ওর বাড়ি হলো শিলিগুড়িতে এবং ওই সময় 2018 সালে ও কলেজে পড়তো কলকাতায়। এবার যেহেতু কলকাতায় কলেজ হস্টেলে থেকে পড়াশুনো করতো এবং ওর বাড়ি শিলিগুড়ি, সেই কারণের জন্য বছরে বেশ কয়েকবার কিন্তু ওকে এই কলকাতা থেকে শিলিগুড়ি যাতায়াত করতে হতো এবং বেশিরভাগ ক্ষেত্রেই ও কিন্তু স্লিপার কোচে যাতায়াত করত। এবং যেহেতু দার্জিলিং মেলের টাইমিংটা ভীষণ ভালো, কারণ ও সারাদিন কলেজ করে তারপরে ওর যদি কোথাও প্রাইভেট পড়ার থাকতো সেই সমস্ত কিছু পড়ে একেবারে বই ব্যাগপত্র গুছিয়ে ও রাতের বেলা শিয়ালদা স্টেশনে আসতো। এবং যেহেতু ট্রেনটা রাতের দিকে ছাড়ে এবং ভোরবেলা মানে ওই 7টা নাগাদ শিলিগুড়িতে পৌঁছায়, কি এনজেপি স্টেশনে পৌঁছয়, তো রাতটা ঠিকঠাক ট্রেনে উঠেও ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা উঠেও ট্রেন থেকে নেমে যায়। তো এই কারণের জন্য ও দার্জিলিং মেলটাই কিন্তু বেশি প্রেফার করতো। এবং ও জানিয়েছে যে অনেক এরকম ট্রেন আছে যেগুলো হয়তো দুপুরবেলা বা বিকেলের দিকে ছাড়ে কিন্তু মধ্যরাতে গিয়ে পৌঁছয়। তো ও চেষ্টা করতো সেই ট্রেনগুলোকে অ্যাভয়েড করার। এবার এরকম যাতায়াত ও বহুবারই করেছে যতদিন ও কলেজে পড়াশুনো করেছে। তো এটা ওর কাছে একেবারে যে নতুন কোনো এক্সপেরিয়েন্স সেটা কিন্তু একেবারেই নয়। কিন্তু যেবারের ঘটনা মানে 2018 সালে যে ঘটনাটা ওর সাথে এই ট্রেন জার্নির সময় ঘটেছিল, সেটা কিন্তু সত্যিই ভীষণ, ভীষণ ভয়ের ছিল। এবং ও লিখেছে যে, "ম্যাডাম, আমি সত্যি মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটতে পারে।" তো আপনারা হয়তো অনেকেই উত্তরবঙ্গ যাতায়াত করেন, সেটা ঘোরার জন্য হোক অথবা কাজের জন্য। আপনারাও হয়তো দার্জিলিং মেল অনেকবার চড়েছেন। কিন্তু এইরকম কোনো অভিজ্ঞতা আমি জানি না আপনাদের হয়েছে কিনা। কিন্তু আজকে সৈকত যেটা শেয়ার করেছে সেটা কিন্তু সত্যিই ভীষণ ভয় এবং গায়ে কাঁটা দেওয়ার মতো। আমি রিকোয়েস্ট করছি কেউ কোথাও যাবেন না। প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি খুব এনজয় করবেন, অনেক কিছু জানতে পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা আমাকে সৈকত লিখে পাঠিয়েছে। যেমন আমি আপনাদের ইন্ট্রোডাকশনে বললাম। তো ও যেহেতু কলেজে পড়তো কলকাতায়, মাঝে মধ্যেই ওকে বাড়ি আসতে হতো এবং সেই জন্য ম্যাক্সিমাম টাইম মানে কখনো হয়তো রিজার্ভেশন পেল না, তখনও অন্য ট্রেনে করে বাড়ি যেত। বাট ও প্রেফার করতো অলওয়েজ দার্জিলিং মেল। এবার বহুবার যাতায়াত করছে। আর ও যেটা আর কি বেশিরভাগ সময়ই ও আপার বার্থে সিট নিত। কারণ ও উঠেই শুয়ে পড়তো নিজের মতো, উঠেই ঘুমিয়ে-ঠুমিয়ে পড়তো। এবার যেহেতু লোয়ার বার্থে থাকলে একটু সমস্যা হবে, তো সেই জন্য ও অলওয়েজ প্রেফার করতো আপার বার্থ। এবার যেবার এই ঘটনাটা ওর সাথে ঘটে, সেখানে সেই সময় না একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল। সেটা হচ্ছে যে মানে যেবারে এই ঘটনাটা ও এক্সপেরিয়েন্স করেছে, সেবার কিন্তু অ্যাকচুয়ালি ওই টাইমে ওর বাড়ি যাওয়ার কথাই ছিল না। তো ও ইঞ্জিনিয়ারিং পড়তো। এবার হঠাৎ করেই ওদের কলেজে একটা কোম্পানির ক্যাম্পাসিং হবে। এবার যেহেতু ক্যাম্পাসিং হবে, সেখানে চাকরি-বাকরির একটা ব্যাপার, তো সেখানে বেশ কিছু পুরনো ডকুমেন্টস লাগবে। মানে ওর উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের বেশ কিছু ডকুমেন্টস লাগবে। এবার ও যখন এটা জানতে পারে, তখন ওর বাড়িতে ফোন করে বলে যে, "তোমরা একটা কাজ করো, আমার এই ডকুমেন্টগুলো একটুখানি তোমরা কুরিয়ার করে পাঠিয়ে দাও আমার কলেজে।" কিন্তু ওর বাবা তখন বলে যে, "দেখ, এই ডকুমেন্টগুলো তো খুব ইম্পোর্টেন্ট ডকুমেন্ট, এবার আমি পাঠাতে পারি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু কোনো কারণে যদি কুরিয়ারটা মানে মিসপ্লেস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোর ভীষণ অসুবিধে হবে।
নতুন করে আবার ওই সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লাই করে পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে। তখন হয়তো তুই অনেক অপরচুনিটি মিস করে যেতে পারিস। তো তখন ওর বাবা বলে যে, "আমি তাহলে তোর টিকিট করে দিচ্ছি, তুই বরং বাড়িতে এসে নিয়ে যা।" আর যেহেতু ওর বাবার একটা দোকান রয়েছে, ফলে ওর বাবার পক্ষেও দোকান বন্ধ করে আসাটা সেই সময় একটু চাপের ছিল। কারণ ওই সময় ওনার বাবার দোকানেও কিছু একটা কাজ চলছিল। এবার ও তখন বলে যে, "ঠিক আছে তাহলে তুমি দেখো এখন কি টিকিট পাওয়া যাবে?" তো তখন ওর বাবা একজনকে টিকিট কাটতে দেয় এবং সে তৎকালে একটা টিকিট পেয়েও যায়। ওই দার্জিলিং মেলে শিয়ালদা থেকে ছাড়বে এবং অদ্ভুতভাবে ও লোয়ার বার্থে সিট পেয়ে যায়। স্লিপার ক্লাসে লোয়ার বার্থে সিট পেয়েছে। আচ্ছা, এবারে ও যেটা বলেছে যে সময়টা ছিল এরকমই একটা বর্ষাকাল। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি মানে হচ্ছে, রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে এইরকম। তো ও ঠিক করলো যে ও একদিন যাবে, যেদিন গিয়ে পৌঁছবে সেদিনটা থাকবে। পরের দিন আবার ট্রেনে করে ও কলকাতা ব্যাক করবে। এবার ও সারাদিনের কাজকর্ম সেরে একদম রাতের বেলা শিয়ালদা স্টেশন পৌঁছেছে এবং সেখানে গিয়ে যথারীতি ট্রেনে উঠেছে। এবার ট্রেনে ওঠার পরে ও যেহেতু লোয়ার বার্থে সিট পড়েছে, এবার ও ট্রেনে উঠেই ও খাবার ক্যারি করছিল, সেই খাবারটাও খেয়ে নেয়। খাওয়ার পরে ও একটা মানে ট্রেনে যখনই ও জার্নি করে, ও একটা চাদর ক্যারি করে। এবার সেদিনকে ও যেটা লিখেছে যে সেদিন সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল এবং বাকি সারাটা দিন প্রচণ্ড একটা ভ্যাপসা গরম ছিল। মানে প্রচণ্ড ঘাম হচ্ছে এইরকম। এবার ট্রেনে আর কি রাতের বেলা যাচ্ছে। এবার ট্রেন ছেড়ে দিয়েছে যথাসময়। এবার ট্রেন তো নিজের গতিপথে যাত্রা করছে। এবার কোথাও কোথাও কি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এবার বুঝতেই পারছেন যে স্লিপার কোচ, সেখানে তো প্রচুর লোকজন উঠেছে। আর মানে যেটা হয় আর কি, ও খুব একটা লোয়ার বার্থে সিট পছন্দ করতো না, কারণ ওর মনে হতো যে একটু প্রাইভেসি নষ্ট হচ্ছে। কিন্তু এক্ষেত্রে তো কিছু করার নেই, যে সিট পেয়েছে সেই সিটেই ওকে ট্রাভেল করতে হয়েছে। এবার ও মানে দেখছে যে ট্রেনে ওঠার পরে হয় না, মানে লোকজন খাওয়া দাওয়া করছে। আর যেহেতু উত্তরবঙ্গের ট্রেন, প্রচুর টুরিস্টও যায়, যাতায়াত করে। সবাই যে তাদের বাড়িঘর বা কাজের জন্য যাচ্ছে তা তো নয়। তো টুরিস্টরা গল্প করছে নিজেদের মধ্যে, হয়তো একটা বিশাল বড় গ্রুপ। তো এই করতে করতে ওর মোটামুটি শুতে শুতে প্রায় 12টা বেজে গেছে। আর ট্রেনের মধ্যে যতই ফ্যান চলুক না কেন, সেদিন এত গরম, সবাই মোটামুটি ট্রেনের জানলা খোলাই রেখেছে। মানে আধা হলেও খোলা রেখেছে, কারণ এতটাই গরম। মাঝে মধ্যে কি হচ্ছে, মানে ও যেহেতু সাইড লোয়ারে ছিল, তো কি হয়েছে, ও জানলাটাকে কিছুটা খোলা রেখেছে। এবার কখনো কখনো কোনো জায়গায় হয়তো হালকা বৃষ্টি হচ্ছে, যেহেতু ট্রেন যখন ছোটে তখন দূরপাল্লার ট্রেন বুঝতেই পারছেন তার স্পিড অনেক বেশি থাকে। এবার স্পিড বেশি, অত হাওয়া, তার সাথে বৃষ্টির মাঝে মধ্যে ছাট আসছে। এবার ও কিন্তু এটাকে বেশ এনজয় করছে। আর যেহেতু ও মানে লোয়ার বার্থে ছিল, সাইড লোয়ারে, ফলে মানে ওর এইটাকে কেউ অবজেকশনও দিচ্ছে না। সত্যি বলতে কি, ট্রেনে সেদিন প্রচণ্ড গরম লাগছিল সবার। এরকম করে মাঝে মধ্যেই ট্রেন কখনো সিগন্যালে দাঁড়াচ্ছে, কখনো নির্দিষ্ট স্টপেজে দাঁড়াচ্ছে, এইভাবেও যাচ্ছে। যেতে যেতে মোটামুটি যখন ধরুন ওই রাত 1:30-2টো বাজে, সেই সময় হঠাৎ করেই মানে ও ঘুমিয়ে পড়েছে। ট্রেনের সকলেই ঘুমিয়ে পড়েছে। ট্রেনের লাইটগুলো মানে আলোটাও মানে আলো আঁধারির মতো হয়ে গেছে। সবাই মেন লাইটস অফ করে দিয়েছে। সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওরকমই সময় হবে 1:30-2টো কি 2:30টে। মানে 1টা থেকে 2:30টের মধ্যের একটা কোনো সময়। হঠাৎ করেই ও বুঝতে পারল যে ট্রেনটা থেমে গেল। এবার ও যেহেতু ওই ট্রেনে প্রচুর যাতায়াত করে, তো ও ভাবলো যে ট্রেনের এই সময় তো এখানে কোনো স্টপেজ দেওয়ার কথা নয়। ও তখন মোবাইলটা খুলে টাইমিংটা দেখছে যে না, এখানে তো কোনো স্টেশনে হল্ট নেই এখানে। তো বুঝতে পারলো বাইরেটা দেখে যে শুনশান একদম। শুনশান এবং খুব সম্ভব ট্রেনটা হয়তো সিগন্যাল পায়নি। সেইজন্য মধ্যবর্তী কোনো একটা জায়গায়, এটা কোনো নির্দিষ্ট কোনো স্টেশন নয়, মধ্যবর্তী কোনো একটা জায়গায় ট্রেনটা দাঁড়িয়ে গেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ট্রেনটা দাঁড়িয়ে যাওয়াতে ওই যে কন্টিনিউয়াস যে হাওয়া ঢুকছিল ট্রেনটা যখন গতিতে ছিল, সেই হাওয়াটা বন্ধ হয়ে গেছে। এবার সেই জন্য আরও ওর ঘুমটা ভেঙেছে। এবার ও কি করেছে, একটুখানি উঠে বসেছে, মানে শোয়া অবস্থাতেই রয়েছে, শোয়া অবস্থা থেকে একটু জাস্ট উঠে বসেছে।
তো দেখছে চারদিকটা পুরো ধুধু অন্ধকার, সামান্য দূরে কিছু আলো দেখা যাচ্ছে। আর মানে একটা যে ট্র্যাকে ওর ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে তার পাশে আরো ২-৩টে ট্র্যাক রয়েছে। এবার ও খুব ক্যাজুয়ালি রয়েছে এবং ও তখন ভাবলো যে ঘুম তো ভেঙেই গেছে, তো হেডফোনটা কানে দিয়ে ও মোবাইলে একটা গান বাজিয়েছে, গান শুনছে। এমন সময় হঠাৎ করেই ও দেখে যে একটা মেয়ে একটা মেয়ে মেয়েটির পরনে একটি সালোয়ার কামিজ, একটি মেয়ে মানে ওদের ট্রেনটা যে ট্র্যাকের উপরে দাঁড়িয়ে রয়েছে ঠিক তার পাশের ট্র্যাকে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে উল্টো দিক করে। এবার ও দেখে না মানে গান শুনছে, বাইরের দিকে তাকিয়ে আছে আনমনা হয়ে। হঠাৎ করেই ও যখন মেয়েটাকে দেখে ওর খুব অবাক লাগে। ও ভাবছে যে এই মেয়েটা এরকম রাতের বেলা ট্র্যাকের উপরে দাঁড়িয়ে রয়েছে কেন? তারপরে ভাবছে যে ট্রেন থেকে মেয়েটা নেমে ট্র্যাকে দাঁড়িয়ে আছে সেটা নয় তো? তারপরে ও ভাবছে যে এত রাতের বেলা, মানে ট্রেন ভর্তি তো প্যাসেঞ্জার, মানে কোনো পুরুষ মানুষও ঐরকম মানে মাঝ মাঝ লাইনে দাঁড়িয়ে নেই। কিন্তু ভাবছে যে এই মেয়েটা তাহলে কোথা থেকে এলো? এবং মেয়েটা উল্টো দিক করে কেন দাঁড়িয়েছে? যদি কোনো প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমেও দাঁড়ায় ট্র্যাকে, যে ঠিক আছে খুব গরম লাগছে সেই জন্য হয়তো নেমে দাঁড়ালো, তো সে তো ট্রেনের দিকেই মুখ করে থাকবে, তাই না? কারণ যেকোনো মুহূর্তে ট্রেনটা আবার ছেড়ে দিতে পারে। তো ওর না খুব অবাক লাগে এবং ও না খেয়াল করতে থাকে মেয়েটাকে খেয়াল করতে থাকে এবং তারপরে ভাবলো যে ঠিক আছে, হতে পারে হয়তো এখানেই আশেপাশে হয়তো লাইনের পাশে কোথাও হয়তো থাকে, তাই হয়তো মেয়েটা এভাবে দাঁড়িয়ে রয়েছে। এবারে মেয়েটা কিছুক্ষণ পরে, মানে ওই ধরুন ১ মিনিট পর হবে, ১ মিনিট পরে মেয়েটা একটুখানি সাইড ফিরেছে। তো ওরকম আ মানে আধা আলো, আধা অন্ধকার, তাতে তো আর মেয়েটার মুখটা অত ভালো দেখা যাচ্ছে না। কিন্তু বুঝতে পারছে আ যে মানে কিছুটা হলেও মেয়েটার মুখটা দেখা যাচ্ছে এবং বুঝতে পারছে যে মেয়েটা সোজা তাকিয়ে আছে। সাইড ফিরে সোজা তাকিয়ে আছে। এর মধ্যে যে হলো ট্রেনটা একটুখানি হালকা জার্কিং হয় এবং ট্রেনটা আবার চলতে শুরু করে। এবং ও অবাক হয়ে দেখল যে মেয়েটি একদম স্টিল, মানে মেয়েটা যেরকম একটু সাইড ফিরে তাকিয়েছিল, মেয়েটা সেম ওভাবেই তাকিয়ে রয়েছে এবং কি দেখছে, কেন দেখছে সেটা তো কিছু বোঝা গেল না। কিন্তু মেয়েটা তাই বলে ট্রেনের দিকে যে তাকিয়ে আছে তা কিন্তু নয়। মেয়েটা একদম সাইড ফিরে সোজা তাকিয়ে আছে। মানে ট্রেনটা যাচ্ছে, আসছে সেটার সাথে মেয়েটার কোনো ইন্টারেস্ট নেই। এবং ও এটাও বুঝতে পারে যে মেয়েটা এই ট্রেনে তো ছিল না। কারণ তাহলে মেয়েটা দৌড়ে উঠে পড়তো, এরকম কিছু একটা ঘটতো। তো সেটা তো নয়। এবার ওর একটু অবাক লাগে। তারপরে যাই হোক আবারও গান শুনতে আবারও ঘুমিয়ে পড়ে। এবার এর কিছুক্ষণ পরে যখন ট্রেনটা উত্তরবঙ্গের দিকে আরো এগোচ্ছে, যত এগোচ্ছে বৃষ্টি তত বেশি, মানে একদম মানে তুমুল হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টি হচ্ছে ফলে এত বেশি মানে হাওয়ার সাথে জলের ছাট আসছে যে ও জানলাটা প্রায় 90% ই বন্ধ করে দিয়েছে। কারণ ভিজে যাচ্ছে, এতটা জলের ছাট আসছে। এবারে কিছুক্ষণ পরে, মানে এই আধা ঘন্টা ট্রেন ঠিকঠাকই চলে। তারপরে আবার একটা জায়গায় ট্রেনটা দাঁড়িয়ে যায়। খুব সম্ভব প্রবল বর্ষণের কারণে ট্র্যাকেও জল জমেছিল, হয়তো কিছু সেরকম সমস্যা হয়েছে। এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গের থেকে অনেকটাই বেশি হয়। তো যথারীতি আবার ট্রেনটা দাঁড়িয়ে গেছে এবং সেটাও কিন্তু কোনো প্ল্যাটফর্মে নয় বা কোনো স্টেশনে নয়, সেটা কিন্তু একদম জাস্ট নর্মাল ট্র্যাকের উপরে, ঠিক আগেরবার যেভাবে ট্রেনটা দাঁড়িয়ে গেছিল। এবারে ওর না মানে এত জোরে যেহেতু বৃষ্টি পড়ছে, আপনারাও যদি ট্রেনে এরকম প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাভেল করে থাকেন তাহলে আপনারাও জানবেন যে প্রচণ্ড আওয়াজ হয় কিন্তু। আর যেহেতু ও একদম লোয়ার বার্থে ছিল, সাইড লোয়ারে, ফলে ওই বৃষ্টির জল মাঝে মধ্যে যতই জানলা বন্ধ করুক না কেন, ওই জানলায় যেটুকু ফাঁক থাকে সেই ফাঁক দিয়ে মাঝে মধ্যে বৃষ্টির জল আসছে এবং জলগুলোকে ওকে বারবার মুছতে হচ্ছে। তো ওর ঘুমটা সেভাবে হয়নি। এবার যথারীতি আবার ও আম একটু ভালো করেই জেগে গেছে এবং জেগে যাওয়ার পরে ও মানে উঠে বসেছে এবং দেখছে যে কি ব্যাপার, আবার ট্রেন কেন দাঁড়িয়ে গেল, এবং ও বুঝতে পারছে যে ওর ট্রেনটা লেট করবে হয়তো। তো হঠাৎ করেই না ও মানে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এবং যথারীতি জানলা কিন্তু বন্ধ। এবার ওর মনে হলো, মানে ও না তখন মানে হেডফোনটা কানে দিয়ে ফোনে একটা করে গান প্লে করছে। বাট এমন সময় হঠাৎই ওর মনে হলো যেন ওর জানলার
ঠিক বাইরে, যেহেতু বৃষ্টি পড়ছে প্রচণ্ড, ফলে জানলাটাও না অনেকটা হেভি হয়ে গেছে। তো ওর মনে হলো কেউ যেন ওর জানলার ঠিক বাইরে রয়েছে। এবার আপনারা এটা জানেন যে দূরপাল্লার ট্রেন যখন এভাবে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ে, অনেক সময় কি হয়, অনেক হকাররা আসে জানলার পাশে কিছু খাবার দাবার বিক্রি করতে বা কিছু জিনিস বিক্রি করতে। এটা কিন্তু খুব কমন। আবার অনেকে অনেক রকমের সাহায্য প্রার্থনা করে, তার জন্য অনেকে সামনে আসে। তো ওর মনে হলো যে কি ব্যাপার, কেউ একজন মনে হচ্ছে আমার জানলার বাইরেটায় রয়েছে। এবার ও ভাবছে যে এত রাতে তো কোনো মানে কোনো বিক্রেতা এভাবে জিনিস বিক্রি করবে না, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। মানে আগে মাঝখানে যেরকম মানে প্রবল বর্ষণ হচ্ছিল সেটা হয়তো নয়, বাট ভালোই বৃষ্টি পড়ছে এখনো। তো আর এত রাতে তাই বলে কোনো বিক্রেতা। তো তখন ও ভাবলো যে না, আমি জানলাটা না খুলবো না। কারণ হতে পারে অনেক সময় এরকমও দেখা যায় যে বিশেষত এটা স্লিপার কোচে হয়, যে অনেক সময় অনেকে দাঁড়িয়ে থাকে, ফট করে হাত বাড়িয়ে ফোন টোন ছিনিয়ে নেয়। তো ভাবলো সেরকম কিছু একটা হতে পারে। তো সেই জন্য ও কিন্তু জানলা খোলে না। এইবারে ওর কিছুক্ষণ পরে ওর মনে হলো যে দেখি তো ব্যাপারটা, বারবার আমার মনে হচ্ছে, মানে ধরুন আপনি ট্রেনের একদম জানলার পাশে বসে আছেন, আপনার জানলাটা যদি বন্ধও থাকে কিন্তু কখনো না মানে একটু আওয়াজ হচ্ছে, কখনো মনে হচ্ছে যেন জানলায় কিছু একটা টাচ হলো, তো আপনি বুঝতে পারবেন যে কেউ হয়তো জানলার ওপারে রয়েছে। ওর কিন্তু একদম সেম ফিলিংস হয়। এবং তারপরে ও ভাবলো যে না, একবার একটু খুলে দেখি। এবং ও তখন ইচ্ছে করেই ওর মোবাইলটা এবং ওর ব্যাগটাকে একদম পায়ের দিকে ঠেসে দেয়, যে কোনোভাবে যদি হাত দিয়ে কেউ মানে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে সে কিছুই পাবে না। এবং ও নিজে একদম মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। তো প্রথমে একটুখানি জানলাটা খুলেছে, নিচ থেকে একটুখানি খুলেছে, দেখছে কিচ্ছু নেই। তো তারপরে না ওর মনে হলো কিছু একটা ওদিকে নড়াচড়া করছে, মানে কিছু একটা এদিক ওদিক করছে। তো তখন না ফট করে ও কি করেছে, জানলাটাকে পুরোটা খুলে দিয়েছে নিচ থেকে। এবং ও খুলে যেটা দেখে সেটা মানে ওর কাছে না ভীষণ রকমভাবে অবাক করার মতো একটা বিষয় ছিল। কি দেখে ও? ও দেখছে যে ওই মেয়েটা, সেম মেয়েটা, মানে ওই মেয়েটা ও যতটুকু বুঝতে পেরেছিল, ওই একটা সবুজ আর হলুদের কম্বিনেশন একটা সালোয়ার কামিজ পরেছিল। দেখছি ওই সেম মেয়েটা আবারও ট্র্যাকের উপরে, মানে ঠিক পাশের ট্র্যাকে ঠিক সেম ভাবে একদম ওই সাইড ফিরে সোজা তাকিয়ে আছে। এবং মেয়েটার পুরো চুল ভেজা, তারপরে সালোয়ার কামিজ থেকে মানে যা হবে আর কি, ওরকম একটা বৃষ্টির মধ্যে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার তো পুরো সারা শরীরই ভিজে যাবে, জামা কাপড়ও ভিজে যাবে। কিন্তু অবাক লাগে ওর এটা ভেবে, ও কিন্তু স্পষ্ট দেখেছিল যে ট্রেনটা যখন মানে আবার মোশনে হলো, ট্রেনটা যখন ছেড়ে দিল, ও কিন্তু দেখে মেয়েটা ট্র্যাকেই দাঁড়িয়েছিল, ওইভাবেই দাঁড়িয়েছিল, মেয়েটা ট্রেনে ওঠে না। ইভেন এরকম যদি হয় যে ট্রেন দাঁড়িয়ে গেছে, কেউ কোনো লোক হয়তো ভাবলো যে ঠিক আছে একটু ট্র্যাকে নামি কি প্ল্যাটফর্মে নামি, সে যখন দেখবে যে তার ট্রেন চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে, সে তো দৌড়ে ট্রেনে ধরার চেষ্টা করবে। ও যতদূর দেখেছে ও কিন্তু দেখে যে মেয়েটা ওখানে ওইভাবেই দাঁড়িয়েছিল। তো ওটা দেখে না ওর প্রচণ্ড, ও খুব সারপ্রাইজড হয়ে যায়। ও ভাবে যে মেয়েটা আবার এখানে দাঁড়িয়ে আছে, এবং লাস্ট ট্রেনটা থেমেছিল ধরুন 40 মিনিট আগে, আবার 40 মিনিট পরে মেয়েটা আবার এখানে কি করে এলো? আর যদি এলো, মেয়েটা ট্রেনে উঠলো কখন? তাহলে কি আরও, যখন ট্রেনটা আরও স্পিড নিয়ে নিয়েছিল, একদম মেয়েটা লাস্ট বগি থেকে বগিতে দৌড়ে উঠেছিল, এটাও কি সম্ভব? আর ওই যে বললাম এটা কিন্তু প্ল্যাটফর্ম নয়, একদম ট্র্যাক, ট্র্যাক থেকে ট্রেনের দরজা অনেকটাই কিন্তু হাইট। একটা মেয়ের পক্ষে ওইভাবে ফট করে দৌড়ে ওঠা এটা কিন্তু খুব সহজ বিষয় নয়। আর যেখানে মেয়েটা দেখছে যে তার ট্রেন ছুটে যাচ্ছে, সেখানে মেয়েটা কেন দাঁড়িয়ে থাকবে? সে যদি ট্রেনটায় ওঠারই হতো। এই অনেক প্রশ্ন ওর মনে দাঁড়া বাঁধে। এবং ও দেখছে মেয়েটা অদ্ভুত রকমভাবে মাথাটাকে ঘোরাচ্ছে, মানে সাইড করেই কিন্তু অদ্ভুতভাবে ঘোরাচ্ছে। এবং মেয়েটার চুলগুলো কিভাবে যেন সরে সরে যাচ্ছে। এটা দেখে ও আরও প্রচণ্ড একটা, ওর মানে অদ্ভুত রকমের ফিলিংস কাজ করে, এবং ওর মনে হলো যেন সারা শরীর একটু অসাড় মতো হয়ে গেল। কারণ ওখানে ওই পজিশনে মেয়েটির থাকার কোনোভাবেই কোনো সম্ভাবনা কিন্তু ছিল না, হওয়ার কথাও নয়। এবার ও দেখছে যে মেয়েটা আস্তে আস্তে ট্রেনের দিকে মানে মাথাটাকে ঘোরাচ্ছে। এটা দেখে না ওর আরও কীরকম যেন একটা অদ্ভুত রকমের ফিলিংস হয়। এবং ও ভাবছে যে আমি এবার জানলাটা বন্ধ করে দিই, আমার জানলাটা খোলা রাখার কোনো দরকার নেই। কিন্তু তাও ওর মনে হচ্ছে
যে না ব্যাপারটা কি একটু দেখি তো। এবং এর মধ্যেও দেখছে মেয়েটা আস্তে আস্তে ট্রেনের দিকে তাকাচ্ছে এবং জানলার দিকে, যে জানলার পাশে ও বসে রয়েছে সেদিকেই মেয়েটা তাকাচ্ছে। এবং ওই অন্ধকারের মধ্যে ও খুব বেশি কিছু দেখতে না পেলেও এটুকু বুঝতে পারে মেয়েটার মুখটা কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মতো একেবারেই নয়। ট্রেন লাইন যেখানে আর কি বসানো থাকে, সেখানে যদি আশেপাশে কোনো প্ল্যাটফর্ম নাও থাকে, আপনারা হয়তো খেয়াল করেছেন যে দূরে দূরে কিছু লাইট থাকে। এবার ওই পজিশনে হয়তো এক্স্যাক্ট কাছে বা মানে একদম ২-৩ টে বগি পরেই যে আলো ছিল তা নয়, কিন্তু হতে পারে কাছাকাছি কোথাও একটা আলো ছিল। ফলে ওই জায়গা থেকে কিন্তু মেয়েটার মুখটা কিছুটা আবছা হলেও সৈকত কিন্তু দেখতে পাচ্ছিল। এবং মুহূর্তের মধ্যে ওর বুকের ভিতরটা না কেন জানি না ধড়াস করে ওঠে এবং ওর মনে হয় যে এই মুহূর্তে ওর জানলাটা বন্ধ করা উচিত। এবং ঠিক এই সময় একটা প্রচণ্ড ভয়ের ঘটনা ঘটে যায়। এবং এখানে যেটা সৈকত মেনশন করেছে, ও যে একাই ট্রেনের মধ্যে ওই সময় জেগেছিল তা কিন্তু নয়। ওদের বগির ভেতরে বেশ ২-৪ জন জেগে গেছিল। কারণ সেম সেম প্রবলেম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, জল-টল জানলা দিয়ে মানে একটু এদিক ওদিক চলে আসছিল। তো হঠাৎ করে ওর মনে হলো যে না, আমি এবার বন্ধ করে দিই। এইবারে যে মুহূর্তে ও চিন্তা করে যে আমি এবার জানলাটা পুরোপুরি বন্ধ করে দেব, সেই মুহূর্তেই কিন্তু ট্রেনে একটা মানে হর্ন দেয়। এবং ট্রেন যে মুহূর্তে ওই সাইরেনটা দিয়ে দেয় এবং ট্রেনটা চলতে শুরু করে, ওর সঙ্গে সঙ্গে জানলাটা মানে দিয়েছে এবং ঠিক সেম সময়, মানে যেই সময় ও জানলাটা দিল ঠিক সেই সময় ধাপ করে ওর জানলার কাছে আওয়াজ হয়। এবং ও স্পষ্ট দেখতে পায় দুটো হাত জানলায়, মানে ওর তো নামিয়ে দিয়েছে, একদম সেম মুহূর্তে দুটো হাত এসে জানলায় ধাপ করে এসে পড়েছে। এবং এটা ওর বুঝতে বাকি রইল না যে এই যে দুটো হাত ওর জানলায় এসে লাগলো, এটা কিন্তু এই মেয়েটারই হাত ছিল। ট্রেন চলতে শুরু করে দিয়েছে এবং আপনারা জানেন যে এক্সপ্রেস ট্রেন যখন চলা শুরু করে তখন কিন্তু প্রথম দিকে স্পিডটা একটু কম থাকে। লোকাল ট্রেন যেমন ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা স্পিড নিয়ে নেয়, এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগে। তো ওর প্রচণ্ড ভয় লেগে গেছে, ধাপ করে আওয়াজটা হয়েছে এবং মানে দুটো হাত এসে ওভাবে লেগেছে। তো ও তখন ভাবছে যে মেয়েটা এটা কী করলো? মেয়েটা কি ট্রেনে উঠতে চাইছিল? ও কি কোনো সাহায্যের জন্য মেয়েটা মানে হাতটা ফেলেছিল, না কী কারণের জন্য? এবং তারপরে ও ভাবছে যে মেয়েটা গেল তাহলে কোথায়? এবার ব্যাপারটা না ওর কাছে পুরোপুরি মানে প্রচণ্ড রকমভাবে কনফিউশনের একটা মানে আবহ সৃষ্টি করে। ও বুঝতে পারে না যে ব্যাপারটা কী হলো? হঠাৎ করে ও যে মুহূর্তে জানলাটা দিতে গেল সেই মুহূর্তে মানে একদম সেম টাইমেই ঘটনাটা ঘটেছে। মানে আরেকটু হলে হয়তো মানে হাতটা জানলা থেকে হয়তো ওর দিকে চলেও আসতো। ও কিছুই ব্যাপারটা বুঝলো না যে মেয়েটা, আর সত্যি কথা বলতে কি এরকম যদি কোনো কেউ করে যে ট্রেনটা চলতে শুরু করেছে, কেউ জানলার মধ্যে ভাবে হাত দিয়েছে, তাহলে কিন্তু তার মানে ইনজিওর হওয়ার একটা প্রবল চান্স থেকে যায়। তো সবকিছু মিলিয়েই না ওর প্রচণ্ড একটা টেনশন হতে থাকে এবং সারা শরীর মনে হলো যেন ওর মানে পুরো ঘাম দিচ্ছে। প্রচণ্ড ও মানে একটা ঘাবড়ে যায়, খুব একটা অদ্ভুত রকমের ফিলিংস হয় এবং ওর যথারীতি আর ঘুম হয় না। তো এবার ভোরের দিকে, মানে এবারের ঘটনাটা হচ্ছে ওই ৫টা নাগাদ। ৫টা নাগাদ ট্রেনে মোটামুটি ২-১ জন জেগে রয়েছে। এবার ওর চোখটা লেগে গেছে। সারাক্ষণ প্রচণ্ড শরীরটা ওর খারাপ লাগতে থাকে ওই ঘটনার পর থেকে। এবং ও যেটা লিখেছে যে, "ম্যাডাম আমি পুরো কনফিউজড হয়ে যাই এবং আমার খুব ভয় লাগছিল, আমি জানি না কেন। আমি অনেক মানে ফার্স্ট ইয়ার থেকে আমি এভাবে যাতায়াত করছি একা, একা। আমার বাবা-মা আমাকে ১-২ বারই দিয়ে গেছে, নিয়ে গেছে। বাট তারপর থেকে আমি সবকিছু একাই যাতায়াত করেছি। আবার কখনো কোনোদিন কোনো প্রবলেম হয়নি। কিন্তু কেন জানি না বারবার আমার মনে হচ্ছিল যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এই মেয়েটা এই ট্রেনে ছিল না। কিন্তু ঘটনা হচ্ছে মেয়েটা যদি ট্রেনে না থাকে ৪০ মিনিট পরে আবার মেয়েটাকে কি করে ও দেখল। সেম মেয়ে কিন্তু। এবং ওই যে হাত দুটো জানলায় এসে ধাপ করে পড়ল, এটাই বা কেন হলো? কোনো প্রশ্নেরই কিন্তু কোনো উত্তর ওর কাছে ছিল না। এবার ওই ভোরের দিকে ওর ঘুমটা মানে চোখটা লেগে গেছে। এবারে যখন চোখটা লেগে গেছে, দেখবেন যখন ট্রেন যায়
একটা এক্সপ্রেস ট্রেন যখন যায় বিশেষত, তখন কিন্তু ট্রেনে যেহেতু একটা ভালো রকমের গতিবেগ থাকে, তো সেই জন্য কিন্তু যদি জানলা বন্ধও থাকে, একটা কিন্তু ভাইব্রেশনে আওয়াজ হয়, সেটা আপনারাও জানেন। এবার ওর চোখটা লেগে গেছে এবং যেহেতু সাইড লোয়ারে ছিল, মোটামুটি কখনো এদিক ওদিক একটা দুটো করে লোক যাতায়াত করছে, তো সব কিছু ওর মাথাতেই ছিল এবং ও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে ওর মনে হলো ওর জানলাটায় কেউ, মানে ট্রেন কিন্তু চলছে, ওর মনে হলো যে দুহাত দিয়ে কেউ জানলাটাকে ধাক্কা মারছে, ধাপ ধাপ করে আওয়াজ হচ্ছে। এবং এই ধাপ ধাপ করে যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা যে একটা স্পেশাল আওয়াজ, কেউ হাত দিয়ে সজোরে ধাক্কা মারছে জানলাটাকে বাইরে থেকে, ট্রেনের বাইরে থেকে, এটাও বুঝতে কিন্তু আর বেশি সময় লাগলো না। এবার ও তড়াক করে উঠে পড়েছে। উঠে পড়ার পরে ও ভাবছে যে ব্যাপারটা কি হলো, এবং এই আওয়াজটা যে ট্রেন চলার জন্য ভাইব্রেশন থেকে বা কোনো জার্কিং থেকে হচ্ছে সেটা কিন্তু নয়। মানে আর এটা হয়েই যাচ্ছে কন্টিনিউয়াস তাও নয়। একবার হচ্ছে, তার মিনিট ২ পরে আরেকবার হচ্ছে। আবার মিনিট ২ কিচ্ছু না, সব ঠিকঠাক, আবার হচ্ছে। এরকম করে যখন ৩-৪ বার হয়েছে, তখন না ও খুব মানে ঘাবড়ে যায়। আবার ওর মানে ঘাবড়েও যাচ্ছে, একটু ডিস্টার্বডও হচ্ছে, সারারাত ঠিকমতো ঘুম হয়নি। তো ও তখন ভাবলো, "কী রে বাবা!" আর ওর যেখানটায় আরকি সিট পড়েছিল, সেখানে একটা লোক কিন্তু জেগেনি। সেখানে সবাই ঘুমোচ্ছে। একটা বড় ফ্যামিলি উঠেছিল। সেই মানে বেশিরভাগই আরকি বয়স্ক লোকজন। তো তারা সবাই ঘুমোচ্ছে। এবার ও তো ভাবছে যে আমি কি করব? তখন ওর রীতিমতো একটু ভয় লাগছে যে কে ধাক্কাচ্ছে? তো তখন ও ভাবলো যে এটা তো খুব অদ্ভুত বিষয় হলো। এবার ও তখন জানলাটাকে একটু খুলেছে। এবার জানলাটা একটু খুলে দেখছে যথারীতি কেউ নেই। কারোর থাকার কথা, আর ওইভাবে চলন্ত ট্রেনের জানলায় কেই বা বাইরে থেকে ধাক্কা মারবে? এটা তো খুব একটা স্বাভাবিক সিনারিও হতেও পারে না। তো এবারে ও ভাবলো যে দূর, আর ঘুম-টুম কিছু হবে না। যাই একবার বাথরুমে যাই। তো ও বাথরুমে গেছে। বাথরুমে গেছে, সেখান থেকে ও বেরিয়ে এসছে, মোটামুটি ৫ মিনিটটা ওর বাথরুমে সময় লেগেছে। তো এইবার ও যেটা লিখেছে সেটা কিন্তু আরো ভয়ংকর। এবার ও যখন ওর সিটের কাছে এসেছে, একটু চোখে মুখেও জল দিয়ে এসেছে। কারণ ভাবছে যে ট্রেন তো মোটামুটি যা দেখতে পাচ্ছে ও, মোটামুটি ওই ১ ঘন্টা মতো লেট করছে ট্রেন। আবার ও ভাবছে যে পরে যদি আবার ট্রেন পুষিয়েও দিতে পারে অনেক সময়। তো তাও মোটামুটি যদি অনেকটা কভার করেও ফেলে, সেক্ষেত্রে ওর হয়তো ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট লেট থাকবে। এরকম ও ভাবতে, ভাবতে আসছে। আসার পরে ও যখন ওর সিটের কাছে এসেছে, ও না রীতিমতো মানে একদম হয়ে দাঁড়িয়ে গেছে। ও দেখছে যে ওর সিটের ওখানে, ওই যে আমি বললাম যে ওর যেখানটা সিট পড়েছিল সেখানকার কিন্তু সবাই ঘুমোচ্ছিল। একটা বড় ফ্যামিলি উঠেছে, ঘুমোচ্ছে। আর ওর সিটটার উপরে মানে মানে সাইড আপারে একটা ছেলে উঠেছিল। একটা মধ্যবয়সী ছেলে, ওই ৩০-৩৫ এরকম হবে। তো সেই ছেলেটা ওঠার পর থেকেই ঘুমোচ্ছে। ওর ওঠার কোনো চান্স নেই। আর পুরো ট্রেনের মধ্যেও মানে কোনো chaos নেই, কিছু নেই। লোকজন ঘুমোচ্ছে বা ১-২ জন যারা জেগে আছে বা কেউ হয়তো টয়লেট ইউজ করার জন্য উঠেছে, দ্যাটস ইট। কিন্তু ও দেখছে ওর সিটটায়, ওই যে বললাম ও একটা চাদর ক্যারি করতো, দেখছে ওর চাদরে কাদা লাগা। ও যেখানটায় আর কি শুয়েছিল, সেই যে নীল রঙের যে সিটটা থাকে, ও দেখছে ওখানে কাদা ভরা পায়ের ছাপ দুটো। আর ওর যে গায়ের যে চাদরটা, যে চাদরটা ও গায়ে দিয়েছে, সেই চাদরটাতেও কাদার দাগ লেগে আছে। এইবারে না ও পুরো হতভম্ব হয়ে যায় এবং ও লিখেছে যে আমার কোনো দিন এরকম কখনো কোনো ফিলিংস হয়নি। আমি একা, একা বাসে করেও একবার, আমার খুব দরকার ছিল, আমি বাসে করেও একবার গেছি। ওভারনাইট আরকি জার্নি করে। তো আমার কখনো আনক্যানি ফিলিংস হয়নি। কখনো আমার মনেও হয়নি জীবনে যে ভৌতিক বলে কিছু জিনিস হয়। আমার সামনে কেউ যদি ভূতের কথা বলতো, আমি সামনাসামনি কিছু না বললেও আমি মনে, মনে হাসতাম। আমার মনে হতো যে ভৌতিক বলে কিছু হয় না, ভূত বলে কিছু হয় না, অশরীরী বলে কিছু হয় না। এগুলো আমার মনের মধ্যে একেবারে বসে গেছিল, গেঁথে গেছিল। আমি কখনো এটা জীবনে ভাবতেই পারিনি আমার সাথে এগুলো ঘটার আগে, যে এগুলোও পৃথিবীতে এক্সিস্ট করে। হয়তো সবার সাথে সব এক্সপেরিয়েন্স হয় না, সবাই হয়তো সবকিছুর সাক্ষী হয় না। কিন্তু এই ঘটনাগুলো ঘটে, এবং যার সাথে ঘটে, যে মুহূর্তে ঘটে, তাকে কিন্তু প্রচুর সাফার করতে হয়। তো ও দেখছে যে আশেপাশে মানে এরকম কেউ আছে কিনা যাকে ও ধরতে পারবে। আর সত্যি কথা বলতে কি, ও যেটা বলেছে যে দার্জিলিং মেল কিন্তু মানে মানে
ট্রেনটা যে টাইমিং আর কি থাকে, বলছে যে মানে লোকজন কিন্তু উল্টোপাল্টা লোক সেরকম ওঠে না বললেই চলে। যেহেতু রাতে ছাড়ে, অনেকটা রাতেই শিয়ালদা থেকে ছাড়ে, 10টার পরে ছাড়ে, মাঝখানে কিন্তু ওরকম লোকজন খুব একটা ওঠেও না। আর যদি কেউ উঠে থাকতো তাহলে তো আমি তাকে কম্পার্টমেন্টে দেখতাম, সবার সিট রয়েছে, সবাই যে যার সিটে ঘুমোচ্ছে, আমার সিটটা কে নোংরা করলো? আর তাও আবার ওরকম জল কাদার পায়ের ছাপ। মানে কেউ যদি উঠেও থাকে, প্রথম কথা হচ্ছে কেউ ওঠার মতো নেই ওখানে, সবার সিট কনফার্ম সিট ছিল, ওখানে কেউ ওরকম ভাবে শুয়েছিল না। আর যদি উটকো কেউ ট্রেনে উঠে থাকে, সে উঠলো কোথা থেকে, সে গেলই বা কোথায়? তো ও সঙ্গে সঙ্গে ট্রেনের দুই মাথা, মানে একবার ডান দিক একবার বাঁ দিক, পুরো দুদিকের বাথরুম অবধিও গিয়ে দেখে আসে যে কোনো হকার বা এরকম কেউ ফট করে ট্রেনে উঠে গেছে কিনা, যে হয়তো জাস্ট হয়তো তার কোনো টিকিট নেই, কিছু নেই, সে হয়তো বসেছিল, জল পড়েছে, কাদা লেগেছে, পায়ের ধুলো ময়লা লেগেছে, বাট ও দেখছে এরকম কেউ কোথাও নেই। তারপরে ও ভাবছে যে 5 মিনিটের মধ্যে ট্রেন কোথাও দাঁড়ায়নি। আর হঠাৎ করে, আর সত্যি কথা বলতে কি আপনারাও জানেন যে রাতের বেলা কিন্তু একটা বগি থেকে ট্রেনের আরেকটা বগি যাওয়ার যে দরজাগুলো থাকে ওগুলো কিন্তু বন্ধ করে দেয়, রাত 9টার পরে ওগুলো বন্ধ থাকে। ফলে অন্য কম্পার্টমেন্ট থেকে, মানে অন্য কম্পার্টমেন্টের কোনো কেউ এসে আমার এখানে এই সিটেই কাজটা করে যাবে, এটা কিন্তু হওয়ার মতো নয়, এরকম ঘটনা ঘটতে পারে না। এবং আরও ভাবছি যে ওরকম কাদাওয়ালা পায়ের ছাপ, সেটা কোথা থেকে এলো? ও অনেকক্ষণ এদিক ওদিক দেখে, দেখছে কেউ নেই। আর শুধুমাত্র ওই যে বাথরুম গেছিল বা ওর সিটটাই যে ফাঁকা ছিল তা কিন্তু নয়, আরও 2-3 জন বাথরুমে গেছে, কেউ মুখ ধুচ্ছে, তাদের সিটও ফাঁকা রয়েছে, তাদের সিটে তো এরকম কোনো ঘটনা ঘটেনি, ওর সিটে ব্যাপারটা কি করে ঘটলো? তো ও যখন এদিক ওদিক করছে, তো তখন ওকে একটা লোক জিজ্ঞেস করেছে যে কি হয়েছে। তখন ও বলেছে যে আমার সিটে মনে হয় কেউ এসেছিল, এরকম পায়ের ছাপ, এরকম কাদা। তো সে বলছে যে না, আমি তো কাউকে দেখিনি। ও জিজ্ঞেস করেছে যে আপনি কাউকে দেখেছেন? বলছে না, আমি তো কাউকে দেখিনি। এবার হঠাৎ করেই মানে ওর প্রচণ্ড ভয় লাগে, কারণ ও বুঝতে পারে যে কিছু তো একটা ঘটছে। এবং ওই যে পায়ের ছাপ, ওই যে ওর কাদার দাগ ওর চাদরে, এগুলো না মানে ও কোনোভাবে ওর নিজের মনকে বোঝানোর চেষ্টা করছিল যে ঠিক আছে, এটা হয়েছে, এটা একটা স্বাভাবিক বিষয়, সাধারণ বিষয়, হতে পারে কেউ হয়তো উঠেছিল, হয়তো কেউ দেখেনি। কারণ আমারও মিনিট 4 তো লেগেইছে বাথরুমে, হয়তো এই 4 মিনিটের মধ্যে কেউ এসেছিল, সে হয়তো বসেছিল, পরে হয়তো মনে হয়েছে যে সিটটা রিজার্ভ থাকতে পারে, তাই এটা হয়েছে। কিন্তু ওর মানে অবচেতন মন ওকে বারবার বলছে যে কিছু তো একটা ব্যাপার আছে, এটা খুব স্বাভাবিক বিষয় নয়, এবং কোনো মানুষ এই সিটে বসেই নোংরাটা করেনি। ওই চাদরটা দিয়েই ও সিটটা মুছে নেয়, এবং চাদরটাকে ওর কাছে একটা পলিথিন ব্যাগ ছিল, ওটার মধ্যেও পুড়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় যে বাড়িতে গিয়ে এটা কাচতে দিয়ে দেব। এবং পুরো সময়টা ওর মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার ঘোরাফেরা করতে থাকে যে এটা কি ঘটলো। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে, ওর সিটে যে ছিল সে যে কোনো মহিলা, সেটা না ও মানে ওর মনে হলো, তার কারণ হচ্ছে ও দেখছে লাল লাল কিছু একটা লেগে, মানে সেটা আবার জলে উঠে উঠে গেছে, মানে আলতা, সিঁদুর, এই টাইপের কিছু একটা ওর সিটে পড়েছিল। তো সবটাই ওর কাছে পুরো একটা গোলকধাঁধা হয়ে যায়, এবং ওর খুব আনক্যানি একটা ফিলিংস হতে থাকে, ওর মন থেকে একটা বিষয় বেরিয়ে আসতে থাকে বারবার যে কিছু একটা ঘটছে, যেটা ঘটাটা উচিত না। কিন্তু ওই যে বলে যে সবকিছু সবসময় আপনি বুঝতে পারবেন না, আপনার সাথে হয়তো এমন কোনো ঘটনা ঘটবে, আপনি এইটা বুঝতে পারবেন যে যেটা ঘটছে সেটা ঠিক না, কিন্তু আপনার পক্ষে সবসময় সেটাকে ফাইট করার জন্য, বা সেটা কেন ঘটছে, কী জন্য ঘটছে, সেটাকে ঠিক করার জন্য আপনি কিন্তু মানে কিছু নাও করার মতো অবস্থায় থাকতে পারেন। তো সৈকত কিন্তু সেদিন এক্স্যাক্ট সেরকমই একটা সিচুয়েশনে ছিল। এইবারেও মানে মোটামুটি আধা ঘন্টাটা কি লেট করে, আধা ঘন্টা যে শিডিউল টাইমের পরে ট্রেন এনজেপি স্টেশনে ঢোকে, এবং ও ওখান থেকে নেমে যায়। এবং ট্রেন থেকে নামার পরেও ওর না মানে বারবার মনে হচ্ছে যে ট্রেনের মধ্যে যেন কিছু ওর রয়ে গেল। বারবার ও ভাবছে যে আমি ট্রেনে কিছু ফেলে এলাম না তো, কিছু ফেলে এলাম না তো। এবার দেখুন, একটা ট্রেনে লং টাইম জার্নি করলে অনেক সময় মানুষের ব্যাগ থেকে অনেক কিছু বার করতে হয়, বিশেষত এখনকার দিনে মোবাইল চার্জার, আরও টুকটাক জিনিসপত্র মানুষ তো বের করেই। তো বারবার মনে হচ্ছে যে আমি কিছু ফেলে এলাম না তো।
এবার বারবারও পকেটে হাত দিচ্ছে, মোবাইল আছে কিনা দেখছে, ওর ওয়ালেট আছে কিনা দেখছে। তো দেখছে যে সব ঠিক আছে, বাট স্টিল ওর না মনে হয় যে একবার আমার জায়গাটায় যাই। তো বারবার ওর মনে হচ্ছে, কেন মনে হচ্ছিল সেদিন আরও বেশি করে সেটা কিন্তু ও জানেন। এবং ও সৈকত এখানে মেনশন করেছে যে ম্যাডাম, আমি এরকম ট্রেনে করে অনেকবার জার্নি করেছি, তো আমি খুব সিস্টেমেটিক কাজ করি। ট্রেন যখন আর কি ডেস্টিনেশনে পৌঁছবে তার আধা ঘন্টা আগে আমি সমস্ত ব্যাগের মধ্যে ঢুকিয়ে তখনই ভালো করে চেক করে রাখি যে আমি সব নিয়েছি কিনা। আমার কোনোদিন এতটা মনে হয় না, হয়তো এক আধবার মনে হয়, কিন্তু কোনোদিন আমার এরকম মনে হয় না। এবং ও মানে ট্রেন থেকে নেমে গেছে, কিছুটা হেঁটে এগিয়েও গেছে, তখন আরও বেশি করে ওর মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই ট্রেনে কিছু ফেলে এসেছি। তো ট্রেন তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তো তখন ভাবলো যে আমি যদি কিছু ফেলে এসে থাকি, যাই, একবার যাই, আমার সিটটা একবার যাই, গিয়ে দেখেই আসি, বারবার আমার মনে হচ্ছে যখন। এবার বুঝতেই পারছেন যে একটা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকেছে, লোকজন, একটা ট্রেনে ভর্তি প্যাসেঞ্জার, তারা নামছে এবং প্ল্যাটফর্মে প্রচুর লোক। এরকম নয় যে লোকজন খুব কম, অনেক লোক। বাট ট্রেনটা প্ল্যাটফর্মে থেমেছে প্রায় ১০-১২ মিনিট হয়ে গেছে। এবং আপনারাও জানেন যে মানুষজনও বেশ প্রস্তুতি নিতেই থাকে। ট্রেন মানে ডেস্টিনেশনে পৌঁছতে ১০ মিনিট আগে থেকে অ্যাটলিস্ট মানুষ গেটের পাশে দাঁড়িয়েই থাকে যে কখন ট্রেনটা প্ল্যাটফর্মে থামবে আর মানুষ নামবে। তো দেখছে লোকজন প্রায় নেমে গেছে এবং ওর যে বগি ছিল সেই বগিতেও ওঠে। এইখানে ওর সাথে মানে সকালবেলা এনজেপি স্টেশনে সকালবেলা ওই ৮টা নাগাদ হবে, একটা এমন বিষয় ওর সাথে ঘটে, যেরকম ঘটনার সাক্ষী যে ও সারা জীবনে কখনো হতে পারে এটা ও স্বপ্নেই ভাবতে পারেনি। ও লিখেছে তখন কিন্তু ও মানে 4th ইয়ারে উঠেছে আর কি, ইঞ্জিনিয়ারিংয়ের 4th ইয়ার। তো বুঝতেই পারছেন সেই সময় সৈকত যে খুব ছোট বাচ্চা ছেলে সেটা কিন্তু একেবারেই নয়, বা মধ্যরাত বা এমন কিছু, এমন একটা অন্ধকার জায়গা যেখানে ও কিছু ভুল দেখতে পারে সেটাও কিন্তু নয়, মাইন্ড ইট। এবারে কি হলো দেখুন, ও ওর বগিতে ওঠার জন্য ও মানে একটা যে দরজা ছিল সেই দরজা দিয়ে ঢুকেছে এবং ওর সিটটা ছিল একদম একটা বগির মিডলে। ওকে, এবারও উঠেছে, উঠে যখন ও সিটের দিকে যাচ্ছে দেখছে তখন ট্রেনের ভিতরে ২-৩টে লোক আছে, তারা মানে তাদের হয়তো অনেক বেশি লাগেজ আছে, সেই লাগেজগুলোকে নিয়ে নামছে। ২-৩টেই লোক আছে, বাকি সবাই নেমে গেছে। এবার ওর সিটের জায়গাটায় আসে, এসে একবার সিটের নিচটা দেখছে, দেখলো যথারীতি কিছুই নেই। কিন্তু ওর একটা জিনিস দেখে ওর চোখটা আটকে যায়। ও দেখছে যে ওই সিটের উপরে, যে সিটটায় ও ১০ মিনিট আগেও বসেছিল, সিটের উপরে আবার সেম ভাবে মানে বাকি ট্রেনের যত সিট রয়েছে সেগুলো কিন্তু একদম পরিষ্কার, কোথাও কিছু নেই। মানে পরিষ্কার বলতে আমি বোঝাতে চাইছি যে মানে প্যাসেঞ্জাররা হয়তো কোনো কিছু খেয়ে নিচে ফেলে রেখেছে, কি জলের বোতল পড়ে আছে সেটা হয়তো আছে, কিন্তু সিটের উপরে কিছু নেই। বাট ওর সিটটাতেই ও দেখছে আবার যথারীতি পায়ের ছাপ, ওরকমই কাদা দেয়া পায়ের ছাপ, এবং ওর সিটে মানে যেখানটা আর কি ও বসে শুয়েছিল সেই জায়গাটায় আরও কিছু কাদা কিছু পড়ে রয়েছে। এটা দেখে কিন্তু ওর আবার প্রচণ্ড একটা অদ্ভুত রকমের ফিলিংস হয় যে কী করে হলো এটা। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে ও যখন ফট করে ঢুকলো, যখন ও সিটের কাছে এলো তখনই কিন্তু ওর চোখ পড়ার কথা ও সিটের দিকে। ও কিন্তু তখন দেখেছে, তখন কিন্তু ছিল না। ও যখন নিচু হয়ে সিটের নিচটায় দেখছে যেখানে ওর ট্রলি ব্যাগটা রেখেছিল, সেটা দেখার পরে যখন ও সোজা হলো ও দেখছে ওর সিটের উপরে এরকম দাগ। এটা দেখে ওর মারাত্মক ভয় লাগে এবং ও আশেপাশের সিটগুলোর দিকে তাকিয়ে দেখছে যে এছাড়া কোনো সিটে কিন্তু এই প্রবলেমটা নেই। তো ও ভাবলো যে আমি যখন এসে দাঁড়ালাম আমার সিটের কাছে, তখন কি আমি এটা দেখেছি? তখন কি আমার এটা চোখে পড়েছে যে সিটে এরকম কাদা দেয়া পায়ের ছাপ রয়েছে? তখন তো আমার চোখে পড়ল না। তাহলে কি আগেই ছিল, আমার চোখে পড়েনি, নাকি এখন এই মুহূর্তে এই ঘটনাটা ঘটলো? এবং ও যখন এরকম চিন্তা করছে তখন না হঠাৎ করে ওর মনে হলো যে ঠিক আছে আমি তো পৌঁছে গেছি, যাই বাড়ি যাই, আমার শরীরটাও ভালো লাগছে। তখন ওর শরীর রীতিমতো মানে মাথা ধরে গেছে, শরীরটা কিরকম গা ভারী লাগছে, একটা অদ্ভুত রকমের অস্বস্তি ওর শরীরের মধ্যে পুরো যাকে বলে নড়াচড়া করছে। এইবারে ও যখন ওখান থেকে বেরিয়ে আসছে ট্রেনের দরজার দিকে নেমে পড়বে বলে, ও হঠাৎ করেই দেখে মানে তখন ও
ট্রেনের দরজার থেকে ধরুন ওই ৭-৮ ফুট মতো দূরত্বে ও দেখে ওই মেয়েটি, যাকে ও আগের দিন রাতের বেলা রেলওয়ে ট্র্যাকে দুবার দেখেছে, দেখছে ওই মেয়েটি ওরকমই পুরো ভিজে, যার চুল থেকে জল পড়ছে, জামা কাপড় থেকে জল পড়ছে, মেয়েটা ঠিক ওইভাবে সাইড ফেসেই তাকিয়ে রয়েছে সোজা। এটা দেখে ওর এত ভয় লাগে, এতটাই ভয় লাগে, এবং মেয়েটার সারা শরীর না থরথর থরথর করে কাঁপছে টাইপের। এটা দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ওর মন মাথা ওকে বলে যে তুই এখান থেকে পালা। এবং ও কি করে, ও মানে টার্ন করে উল্টো দিকের দরজার উদ্দেশ্যে দৌড়ে যায়। এবং ও যেটা লিখেছে যে ম্যাডাম আমি আর কোনো দিকে তাকাইনি, কিছু ভাবিনি, কিচ্ছু না, জাস্ট আমি দৌড়ে যাই এবং প্ল্যাটফর্মে নেমে যাই। এবং প্ল্যাটফর্মে প্রচুর লোকজন, তখন মানে ওই প্ল্যাটফর্মের লোকজনগুলোর মুখ দেখে আমার যেন ধরে প্রাণ এলো। মানে ভোরবেলা, সকালের দিকে, মানে ভোর বলতে তো আর খুব আর্লি মর্নিং নয়, ৮টা, অনেকটাই সকাল। তো সেই সময় এনজেপি স্টেশনের মানে ওই দাঁড়িয়ে থাকা ট্রেনে ওর সাথে যে ঘটনাটা ঘটলো, এটা ওর কাছে একেবারেই আনবিলিভেবল। এবং ও এখানে মেনশন করেছে যে ম্যাডাম আমি যদি এই ঘটনাটা অন্য কারোর থেকে শুনতাম, আমি হয়তো বিশ্বাস করতাম, বা বিশ্বাস করতাম না, শুধু তাই নয়, আমি হয়তো মজা করতাম। বাট ওই মুহূর্তে আমি জানি না কেন আমার শরীর, আমার মন, আমার ভিতর থেকে একটাই ফিলিংস আসছিল যে এই জিনিসটা ভয়ঙ্কর জিনিস। এবং পুরো থরথর থরথর করে মেয়েটা কাঁপছে এবং মেয়েটা মনে হচ্ছিল দুলছে। মানে কেউ যদি নিজের শরীরের ব্যালেন্স ঠিক মতো না রাখতে পারে, যেরকমভাবে মানুষের একটা শরীর দুলবে সেরকম করছিল। এবং হচ্ছে ওটা না দেখা যাচ্ছিল না, মানে অদ্ভুত রকমের একটা কষ্ট আমার শরীরের মধ্যে পুরো একদম চলছিল। তো এনজেপি স্টেশন থেকে বাইরে বেরোয় এবং ওখান থেকে একটা গাড়ি নেয়, গাড়ি নিয়ে ও সোজা বাড়ি চলে আসে। এবার ও যখন বাড়িতে ঢুকছে, ওর মা যথারীতি ওকে রাস্তায় ২-৩ বার ফোন করেছে। ও তো একবার ফোন করে বলেছে যে আমি আর ১৫ মিনিটের মধ্যে বাড়ি ঢুকছি, তো তুমি চিন্তা করো না। তো ও বাড়িতে এসছে এবং আসার পরেই ওর মা ওকে দেখেই বলছে, কি রে বাবা, তোর রাতে ঘুম হয়নি, তোর চোখ মুখ এরকম লাগছে কেন? ও তখন বলেছে, না গো মা, আমার, তুমি তো জানোই আমার আপার সিট ছাড়া ঠিক মতো ঘুম হয় না, আর এই লোয়ার সিটে আমার একটু অসুবিধেই হয়। তোর মা বললো যে ঠিক আছে, একটা কাজ কর বাবা, তুই স্নান টান করে আয়, আমি খাবার করেছি, তুই খেয়ে দে, একটু বরং ঘুমো। তো ও ভাবে যে হ্যাঁ এটাই ঠিক। তো ও স্নান করতে ঢুকে যায়, স্নান টান করে খাওয়া দাওয়া করে। এবং ওর প্রচণ্ড খিদে পেয়েছিল, বাট শরীরের মধ্যে এতটাই অস্বস্তি হচ্ছিল যে প্রবল খিদে পাওয়া সত্ত্বেও ও কিন্তু সেভাবে খেতেই পারে না। কি আর করবে, কোনো রকমে খেয়ে দে ওর মাকে বলে, মা আমাকে তুমি ডেকো না, আমি ঘুমোচ্ছি, মানে অ্যাটলিস্ট ১২টা ১২:৩০ আগে তো তুমি আমাকে ডেকোই না। ওর মা বলছে, না না তুই ঘুমা, ভালো করে ঘুমা। আর ওর মা ওকে জিজ্ঞেস করে যে তুই শুধু আমাকে এটুকু বলে দে যে দুপুরে তুই কী খাবি। আর ও মাছ খেতে খুব ভালোবাসতো, আর যেহেতু ছেলে দূরে থাকে, হস্টেলে থাকে, ফলে মা যখন ছেলেকে কাছে পায় একটু বেশি আদর করবে। তো বলেছে তুই কি খাবি বল। তো ওর তখন এতটাই শরীর খারাপ লাগছে, ও তো আর অতটা ওর মায়ের সামনে প্রকাশ করতে পারছে না। ও তখন বলে যে ঠিক আছে মা, আমি কিছু বলবো না, তোমার যেটা ইচ্ছে তুমি রান্না করো, তুমি যা রান্না করবে আমি সব খাবো। এবার ওর মা তো খুব খুশি হয়ে গেছে, মা বললো ঠিক আছে। তো ও দরজা দিয়ে দেয়, দরজা দিয়ে ও শুয়ে পড়ে। এবার ওর সারা শরীরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, কিন্তু ও বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি ওর প্রবলেম এক্স্যাক্ট কী প্রবলেম হচ্ছে। আর বারংবার ওই মেয়েটার মুখটা ওর চোখের সামনে ভেসে উঠছে। এই অবস্থায় ও ঘুমোতে যায়, ও কিছুক্ষণ ঘুমোয়, আধা ঘন্টাটা ঘুমোয়, কিন্তু শরীর প্রচুর মানে শরীরে এত ক্লান্তি, বাট স্টিল ওর না, মানে সেই ঘুমটা আসছে না, ওই গাঢ় যে ঘুমটা সেটাও কোনোভাবেই আসছে না। বারবার ওই মেয়েটার ওই ভয়ঙ্কর মুখটা, ওই ভয়ঙ্কর মানে আর কি ওই পুরো ব্যাপারটা ওকে যেন হন্ট করে যাচ্ছে। এবার ও যখন ভাবছে যে কেন আমার সাথে এটা হলো, বা আমি এটা থেকে এতটা ভয়ই বা কেন পাচ্ছি, এটার মধ্যে ভয় পাওয়ার আছেটা কি, মানে ও নিজেকে যখন বোঝানোর চেষ্টা করছে, তখন ও ভাবছে যে ঠিক আছে আমি তখন বাড়িতে চলে এসেছি, এখন আর কিসের ভয়, হয়তো মেয়েটা ওই ট্রেনেই ছিল। কিন্তু তারপরে ও ভাবছে যে মেয়েটা ওই মানে জানলার বাইরে দিয়ে চলন্ত ট্রেন, ট্রেন এত জোরে স্পিডে ছুটছে, কি করে মেয়েটা আমার জানলাতে এরকম ধাক্কা মারতে পারে, এটা কি করে সম্ভব। এবং ওই যে বললাম যে ওর সিটটা একদম মিডিলে ছিল, তো ভাবছে এটা কি করে হবে। কিন্তু ওটা কোনোভাবেই যুক্তি দিয়ে ব্যাপারটাকে
কোনো রকমভাবেই ও কিন্তু সাজাতে পারছিল না, এবং যত সময় যাচ্ছিল ওর যেন আরও বেশি করে কষ্ট হচ্ছিল, এটা ভেবে যে ওর সাথে ব্যাপারটা হলোটা কি। এইবারে ওর কিন্তু সেইভাবে ঘুম আর হয় না। অন্যদিকে ওর মা যখন সৈকতের ব্যাগটা খোলে, উনি খুলে দেখেন যে যে চাদরটা ও ট্রেনে ব্যবহার করেছিল সেই চাদরে প্রচুর পরিমাণে কাদা মাখা। তো এটা দেখে ওর মা ওকে নিয়ে গিয়ে দেখায় এবং জিজ্ঞেস করে যে তুই এই চাদরটা এতটা নোংরা করলি কি করে, আর এই চাদরটা যখন এতটা নোংরা তাহলে তুই ট্রেনে কি গায়ে দিয়েছিলি। তো তখন ওর মাকে বলে যে মা এই চাদরটা পরিষ্কারই ছিল, আমি হঠাৎ করেই বাথরুম গেছিলাম, আসার পরে দেখি চাদরটা এরকম নোংরা হয়ে গেছে। তো ওর মা ভেবেছে যে হয়তো কেউ চাদরটা মাটিতে ফেলে দিয়েছিল, বা কেউ হয়তো চাদরটাকে এরকম নোংরা করে দিয়েছে ওইটুকু সময়ের মধ্যে। তো ওর মা বলে যে ঠিক আছে, আমি এটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো ওর মা পরিষ্কার করে দেয়। এবার যেদিন ও বাড়িতে পৌঁছয় সেদিন থেকেই কিন্তু সৈকতের জ্বর এসে যায়, হালকা একটা জ্বর। এবার পরের দিন ওর আবার ট্রেনে করে শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার ব্যাপার, কিন্তু পরের দিন সকালে ওর এতটাই জ্বর বেড়ে যায় যে সেদিন কিন্তু ওর পক্ষে ট্র্যাভেল করা একেবারেই সম্ভব ছিল না। তোর বাবাও বলল যে ঠিক আছে, তুই তাহলে 2 দিন বাড়িতে থেকে যা, আর ওকে জ্বরের ওষুধ দেয়। বাট যেটা ঘটনা ঘটলো, ওর জ্বরের ওষুধ খেয়ে জ্বরটা কিন্তু সেভাবে কমলো না। এদিকে তার পরের সপ্তাহেই ওর মানে কলেজে ক্যাম্পাসিং রয়েছে, ফলে সেখানের মানে ক্যাম্পাসিংয়ে বসবে, ও জবের জন্য প্রিপারেশান নেবে, ফলে ওকে তো কোনো না কোনোভাবে কলকাতা ফিরতেই হবে। এদিকে 2 দিন হয়ে গেল ওর প্রচণ্ড জ্বর। এবার এর মধ্যে একটা খুব অদ্ভুত ঘটনা ওর মায়ের মানে চোখে আসে। সেটা হলো, যেহেতু ওর খুব জ্বর ছিল, তো ওর মা কী করতো, রাতের বেলা ও তো বেশি খেতে পারতো না, তো রাতের বেলা ওর মা একটু দুধ গরম করে ওর ঘরে দিতে যাবে। সময়টা হচ্ছে ওই রাত 11টা 11:30 এরকম। এবার ওর মা হঠাৎ করে খেয়াল করলো কেউ একজন, সেটা সম্ভবত কোনো মহিলা, কোনো মেয়ে আর কি, ওর ঘরের দিকে চলে গেল। এবং মনে রাখতে হবে কিন্তু এখানে ওদের বাড়িতে মানে সৈকতদের বাড়িতে কিন্তু 3 জনই সদস্য, সৈকত, ওর মা, ওর বাবা। এবার ওর বাবা মা একটা ঘরে থাকে, ও আর একটা ঘরে থাকে। এইবারে ওর মা যখন রান্নাঘর থেকে হাতে গ্লাসটা নিয়ে ওর ঘরের দিকে আসছে, হঠাৎই ওর মায়ের মনে হলো কেউ যেন মানে চুল খোলা একটা মেয়ে, মেয়ে যেরকম হয় তো সেরকমই মনে হলো যে একটা মেয়ে ফট করে যেন ওর ঘরের দিকে গেল। এবং ওর মা না হঠাৎ করে খুব অবাক হয়ে যায়। উনি ভাবলেন যে কী হলো, আমি কী দেখলাম এটা। তো সঙ্গে সঙ্গে ওর ঘরে গেছে। তো ওর ঘরে গিয়ে দেখছে যে ও বিছানার উপরে আধা শোয়া অবস্থায় রয়েছে এবং ওর প্রচণ্ড জ্বর। যথারীতি ওর ঘরে আর কেউ নেই, কেউ থাকার কথাও নয়। তো তখন প্রথমবারের মতো ওর মায়ের মনে হলো যে উনি হয়তো ভুল দেখেছেন। তো ওকে বললো যে তুই দুধটা খেয়ে নিস, আর বেশি রাত জাগিস না। ও রাত জেগে একটু পড়াশুনো করছিল, যেহেতু সামনে জবের ব্যাপার আছে। তো বলে ঠিক আছে। এই পর্যন্ত কিন্তু ওর জ্বর ছিল, ওর শরীর খারাপ ছিল, সবই ঠিক ব্যাপার, কিন্তু ওর অন্য আর কোনো অস্বাভাবিকতা কিন্তু ছিল না। এইবারে যেটা হলো সেটা হচ্ছে সেই দিন মানে যেদিনও পৌঁছলো ঠিক তার পরের দিন রাত থেকে হঠাৎই মানে ওই মধ্যরাতে হবে ওই 1:30-2 নাগাদ ও না খুব চিৎকার করতে থাকে, মানে আ আ করে, মানে খুব ব্যথা লাগলে মানুষ যেরকম চিৎকার করে, যেরকম আর্তনাদ করে, সেরকম আওয়াজ করতে লাগে। এবার ওর ঘরের ঠিক পাশের ঘরটাই ছিল ওর বাবা মায়ের ঘর। যথারীতি ওর মায়ের কানে বিষয়টা যায়, তো ওর মা হঠাৎ করে উঠে পড়েছে। উঠে পড়ে উনি যখন ছেলের ঘরে এসেছে মানে সৈকতের ঘরে এসেছে, তখন দেখছে যে সৈকত কীরকম যেন খাটের মধ্যে মাঝখান বরাবর মানে খুব বিস্ফারিত চক্ষু করে, মানে কোনো কিছু দেখে যদি কোনো মানুষ খুব সারপ্রাইজড হয়ে যায়, খুব ভয় পেয়ে যায়, সেরকম করে তাকিয়ে আছে, আর মুখ থেকে মাঝে মধ্যে এরকম আহা আওয়াজটা বেরোচ্ছে। এবার এটা দেখে ওর মা খুব ঘাবড়ে যায়। সঙ্গে সঙ্গে ওর বাবাকে ঘুম থেকে তুলেছে, ওর বাবা ওর ঘরে এসেছে। আসার পরে মানে ওনারা যখন তাদের ছেলেকে জিজ্ঞেস করছে যে কী রে, কী হয়েছে, তোর কী অসুবিধে হচ্ছে, ও না কিছু বলতে পারছে না, কীরকম যেন একটা থতমত খেয়ে আছে, আর ওরকম চোখটা বড় বড় করে আছে। এবার ওর মাও চোখে মুখে জল দিচ্ছে, বলছে যে কী হয়েছে, তুই কিছু তো বল। ও এমন একটা মানে ভাব করছে যেন ওর বাবা মাকে চিনতেই পারছে না। এবং এরকম যখন কিছুক্ষণ চলে, ওর মা তো খুব ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে। তো ওর বাবা তখন বলছে যে ঠিক আছে, ও মনে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে, ওকে ঘুমোতে দাও। এবারে সেদিন তো ওর মা অনেকক্ষণ
মানে ওর সামনেই ছিল। এবার যখন মোটামুটি ভোরের দিক, ওর বাবা শুতে চলে গেছে এবং ওর মাও ওর সামনে অনেকক্ষণ ছিল। যখন ভোরের দিক হয়েছে তখন মানে ওর ওই মুখ থেকে কোনো আওয়াজও বেরোচ্ছে না, ও নর্মালি ঘুমোচ্ছে। তখন ওর মা ভাবলো যে আমিও যাই, গিয়ে একটু শুয়ে নিই 1 ঘন্টা, এরপরে তো উঠেই পড়বো। এই বলে ওর মা যখন ওর খাট থেকে উঠেছে, উনি দেখেন মানে খাট থেকে নেমে একটু এগিয়ে হচ্ছে ওই ঘরের দরজা, যে দরজাটা দিয়ে বাইরে বেরোলে ডান দিকে হচ্ছে ওর বাবা মায়ের ঘর। এবার ওর মা সৈকতের পাশ থেকে উঠেছে, উঠে যখন নেমে দরজা দিয়ে বেরোতে যাবে, ঠিক সেই মুহূর্তে উনি দেখেন দরজার কাছে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং বুঝতেই পারছেন রাতের বেলা দরজার কাছে যে খুব আলো রয়েছে তা নয়, কিন্তু তবুও যেটুকু ঘরের আলো রয়েছে তাতে করে উনি কিন্তু স্পষ্ট দেখেন একটি মেয়ে, যার চুলগুলো খোলা এবং ভেজা চুল যেরকম হয় ঠিক সেরকমই ভেজা চুলগুলো সামনে রয়েছে, এবং যার মুখটা অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, মানে সাদা হওয়া ফর্সাও একরকম, এটা কিন্তু একদম ফ্যাকাশে। এইটা দেখে কিন্তু ওর মায়ের প্রচণ্ড ঘাবড়েছে এবং উনি কিন্তু চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে কিন্তু ওর বাবাও পাশ থেকে চলে আসে এবং সৈকতেরও ঘুমটা ভেঙে যায়। এবং ও তখন মানে জ্বরের ঘোরে রয়েছে, কিন্তু তখন ও স্বাভাবিক হয়েছে। ও তখন বলছে, কী হয়েছে মা, তুমি চিৎকার করলে কেন? তো তখন ওর মা আর ওর সামনে কিছু বলেনি। ওর মা বলেছে, না না কিছু না, আমি এমনি চিৎকার করে ফেলেছি, তুই ঘুমো বাবা, আমি সকালে কথা বলবো, তোর কিছু লাগবে? তো বলেছে, না না আমার কিছু লাগবে না। এবার ওর বাবা ওর মাকে জিজ্ঞেস করছে যে কী ব্যাপার, তুমি চিৎকার করে উঠলে কেন হঠাৎ করে? তখন ওর মা ওর বাবাকে ঘটনাটা বলে যে আমি এরকম ওর ঘরের দরজার পাশে এরকম দেখেছি। তো ওর বাবা যখন ঘটনাটা শোনেন, উনি কিন্তু একেবারেই বিষয়টা পাত্তা দেন। উনি বলছেন, দূর, তুমি কি দেখেছো, তুমি ছেলেকে নিয়ে খুব বেশি চিন্তা করছো, তাই তোমার হয়তো এরকম মনে হচ্ছে। ঘরের পাশে ওরকম ফ্যাকাশে মুখ নিয়ে কোনো মেয়ে দাঁড়িয়ে থাকবে, এটা আবার কেমন কথা, আর সেটা হবেই বা কী করে? তখন সৈকতের মা কিন্তু বলেন যে দেখো, এত বছর ধরে আমরা এই বাড়িতে রয়েছি। ওদের বাড়িটা শিলিগুড়ির একটা খুব প্রমিনেন্ট জায়গায়, খুব ভালো লোকেশানে, এবং ওদের 2টো ঘর, একটা বারান্দা, একটা কিচেন, একটা বাথরুম, মানে খুব বিশাল বড় বাড়ি নয়, ছোট বাড়ি, কিন্তু মানে জায়গাটা খুব ভালো। কখনো ওদের বাড়িতে এরকম কোনো অস্বাভাবিক জিনিস দেখা বা অস্বাভাবিক কোনো ঘটনা ঘটা সেটা কিন্তু কোনো দিনই হয়নি। তো ওর মা বলছে যে দেখো, আমি যেটা দেখেছি সেটা আমার কোনো ভুল দেখা নয়। ওর বাবা বলছে যে দেখো, তুমি তো ছেলের কাছে অনেকক্ষণ থেকেই বসেছিলে, তোমার প্রচণ্ড ঘুমও পেয়েছিল, হয়তো তুমি কোনো স্বপ্ন দেখেছো বা এরকম কিছু। ওর মা তখন বলছে, না, আমি যেটা দেখেছি, যা দেখেছি সেটা একদম ঠিক, এর মধ্যে কোনো ভুল নেই। এবং শুধু তাই নয়, ওর মা এটাও তখন বলেন ওর বাবাকে যে আমার মনে হচ্ছে আমাদের ছেলের কেউ কোনো ক্ষতি করেছে, কারণ ছেলের হঠাৎ করে এতটা জ্বর কী করে হবে, এবং ও যে একটু আগেও আমাদেরকে চিনতে পারছিল না, ওকে যখন আমরা জিজ্ঞেস করছিলাম যে কী হয়েছে, ও কিন্তু আমাদেরকে কিছু বলেনি। ও শুধু মানে চোখগুলো ওর এমন ছিল যেন দেখে মনে হচ্ছিল কোনো কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছে, এবং অনেকক্ষণ ধরে একদিকে একদৃষ্টে তাকিয়েছিল, এবং তারপরে ও একটা ঝটকা দিয়ে ও চোখটা বন্ধ করে ফেলে। সবটাই কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। তো তখন ওর বাবা বলল, হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছো, এরকম ও কেন করলো সেটা কিন্তু আমরা জানি না। যাই হোক, ছেলে ঘুমোক, সকালবেলা উঠলে আমরা ওকে জিজ্ঞেস করবো যে ওর সাথে কী ঘটেছিল এবং কেন ও এইভাবে তাকিয়েছিল। এবার যথারীতি সকাল হলো। সকাল হওয়ার পরে যখন সৈকতকে ওর বাবা মা জিজ্ঞেস করলো যে তুই এরকম করে করে চিৎকার কেন করছিস, তোর কি কোনো অসুবিধে হচ্ছিল, তোর কি কোনো কষ্ট হচ্ছিল, তাহলে চল ডাক্তারের কাছে যাব, গিয়ে বলবো। এবং এই জায়গায় সবথেকে বড় একটা সারপ্রাইজ, মানে কি বলবো, একটা সারপ্রাইজ পাওয়ার মতোই ব্যাপার হলো বাবা মায়ের কাছে। সৈকত যখন ঘটনাটা শোনে, ও বলছে যে আমি কখন চিৎকার করলাম, আমি কখন ওভাবে তাকিয়েছিলাম, আমার তো কিছুই মনে নেই, আমি শুধু জানি আমি ঘুমোচ্ছিলাম। এবার ওর বাবা মা যখন ওকে বললো যে তুই অনেকক্ষণ ধরে এরকম করছিলি, তোকে আমরা বারবার জিজ্ঞেস করছিলাম, তুই কিন্তু চোখ খুলেছিলি, তুই কিন্তু আমাদের কথা শুনতে পাচ্ছিলি, তোর মা যখন তোর কপালে হাত বুলিয়ে দিচ্ছিল তুই বারবার হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলি, কেন বলতো? অদ্ভুতভাবে এত কথা সৈকতকে নাকি ওর বাবা মা বলেছিল, কিন্তু ও যেটা লিখেছে যে ওর কোনো কথাই মনে ছিল না। অনেক চেষ্টা করে মনে করার, কিন্তু কিচ্ছু মনে করতে পারে না।
এই জিনিসটা যখন হয় তখন কিন্তু সৈকতের মা সৈকতের বাবাকে বলে যে, দেখো আমার কিন্তু মনে হচ্ছে কিছু একটা খুব গন্ডগোল হচ্ছে, একটা কিছু ভুল হচ্ছে, কারণ আমি যে মেয়েটাকে দেখেছি এটা কিন্তু আমি ভুল দেখিনি। আর ওই মেয়েটার যেরকম মুখ চোখ ছিল, সে যে কোনো মানুষ নয়, এবং কোনো মানুষ হলে তাকে তো ঘরের ভিতরে দেখা যাবে, তাকে ঘরের ভিতরে ঢুকতে হবে, এটা কোনো আত্মা বা কোনো বিদেহীর কাজ। এবার ওর বাবা না এইসব বিষয় একদমই মানতেন না, এবং এগুলোকে উনি মানে একদমই উড়িয়ে দিতেন। উনি বলতেন, দূর তুমি কী সব বলছো, তুমি আবার এগুলো বিশ্বাসও করো, তোর এসব বাজে জিনিসে একদম কান দিও না। ছেলেকে আজকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ওষুধ দেবে, ঠিক হয়ে যাবে, ও কাল পরশু বেরিয়ে যাবে। তো বললো যে, দেখো তুমি ছেলের সামনে এগুলো বলো না, ওরও একটা প্রবলেম হবে। তো ওর মা বললো, দেখো আমি বলবো না ঠিকই, কিন্তু একটা কিছু কিন্তু ঘটছে যেটা তুমি পাত্তা দিচ্ছ না, বাট এটা পরে হয়তো আরও বড় আকার ধারণ করতে পারে। এবার এদিকে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হলো। তো ডাক্তারবাবু ওকে ওষুধ দিল এবং ওকে একটা ব্লাড টেস্ট করতে দেয়। সেদিনে ও ব্লাড টেস্ট করে এবং ওষুধটা খাওয়া শুরু করে, এবং ডাক্তারবাবু বলেন যে মনে হচ্ছে এটা ওই বর্ষা বৃষ্টি থেকেই আর সর্দি লেগে জ্বর হয়েছে, তো এটা 2-3 দিনে ঠিক হয়ে যাবে। এবার ওর বাবা তখন আর একটা ট্রেনের টিকিট করে দেয়, কারণ যেহেতু ওর যেদিন যাওয়ার কথা ছিল সেদিন ও যেতে পারেনি, তো একটা টিকিট করে দেয়। এদিকে ওই ডাক্তারের ওষুধ খেয়ে কিন্তু ওর জ্বর অনেকটাই কমে যায়, এবং পরের দিন রাতের বেলা রাত 9টার সময় আর কি ও সৈকত সবার সাথে মানে ওর মায়ের সাথে বাবার সাথে বেশ গল্প করে, ওদের এক মাসি বাড়িতে এসেছিল তার সাথে গল্প করে, খাওয়া দাওয়া করে, সব একদম নর্মাল ছিল। এবার ঠিক রাত 10:30টার সময় মানে বাড়িতে মিষ্টি আনা হয়েছিল, তো তখন সৈকত যখন ডিনার করে তখন বলে যে মিষ্টিটা এখন খাবো না, আমি পরে খাবো। আর ও ব্যাগপত্র সব গুছিয়ে নেয়, কারণ পরের দিন ওর ট্রেন, ও আবার শিলিগুড়ি থেকে বেরিয়ে যাবে কলকাতার উদ্দেশ্যে। এবার যখন ওই ধরুন রাত 10:30 বাজে, তখন ওর মা ওকে ডাকছে যে, আয় বাবা মিষ্টিটা খেয়ে যা। এবার দেখছে যে ছেলে কোনো উত্তর দিচ্ছে না। এবার অনেক সময় সৈকত যদি পড়াশুনোয় খুব বিজি থাকতো বা কোনো কাজ নিয়ে বিজি থাকতো, ও অবশ্যই শুনতে পেত না বা হয়তো সাড়া দেওয়ার সময় পেত না, এরকম। তো ওর মা তখন কি করেছে, একটা প্লেটের মধ্যে মিষ্টি নিয়ে ওর ঘরে এসেছে ওকে দেবে বলে। এবার পাশের টেবিলে ওর মা মিষ্টিটা রাখেও, রাখার পরে দেখছে যে ও কিছু একটা দিয়ে মন দিয়ে দেখছে, একটা বই আর কি পড়ছে বা বইয়ে কিছু একটা দেখছে এরকম। তো ওর মা না কথাটা বলে চলে যায়। এবার যখন ওর মা ঘুরেছে চলে যাবে বলে, ওর মায়ের মনে হলো কেউ যেন মানে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা সৈকত এখানে মেনশন করেছে, যে ওর ঘরে কিন্তু টিউবলাইট জ্বলছিল, এমন নয় যে ঘর অন্ধকার, আর সময়টাও কিন্তু অনেক গভীর রাত তাও কিন্তু নয়, মাত্র 10:30 বাজে। ওর মা একটু দাঁড়িয়ে যায় এবং উনি একটুখানি পিছন ফিরে তাকায়। এবার ওর ঘরে একটা আলমারি আছে, পুরনো একটা কাঠের আলমারি। এবার সেই কাঠের আলমারিটার ঠিক বাঁ সাইডে ওর মা দেখে মানে এক ঝলক দেখে যে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা সালোয়ার কামিজ পরে, মেয়েটার চুলগুলো পুরো ভিজে, এবং যে মেয়েটার মুখটা অস্বাভাবিক রকমের সাদা ফ্যাকাশে, চোখগুলো কালো কালো আর ফ্যাকাশে। এবং যখন ওর মা আবার ঘুরে দেখার চেষ্টা করে যে আমি এটা কী দেখলাম, মানে হয় না যে আপনি হয়তো কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছেন, কোনো একটা জায়গা দিয়ে পাস করছেন, আপনি ফট করে কিছু একটা দেখলেন, তারপরে ধরুন আবার আপনি গাড়িটাকে ব্যাকে নিয়ে আবার যদি আপনি দেখার জন্য সেদিকে তাকান, আপনার তো মনে একটা বিশাল রকমের একটা জিনিস কাজ করবে না, যে আমি এটা ফট করে কী দেখলাম, একদম আনইউজুয়াল যদি আপনি কিছু দেখে ফেলেন। তো ওর মা ভাবছে যে ঘরের মধ্যেই মেয়েটা কী করছে, আর আমার ছেলে পড়ছে এই ঘরেই, কী ব্যাপার হলো। তো এটা ভেবে উনি যখন আবার তাকিয়েছেন, উনি দেখছে ওখানে মেয়েটা নেই, কিন্তু ওই আলমারির পাশে জলের ছিটে পড়ে রয়েছে, মানে বেশ কিছু জলের ফোঁটা পড়ে রয়েছে। এবং সেই দিন শিলিগুড়িতে বৃষ্টিই হয়নি, এবং ঘরের মেঝেতে ওইভাবে ওরকম করে জলের ফোঁটা পড়ে থাকার খুব একটা কিন্তু পসিবিলিটি নেই। এবার যখন ওর মা সৈকতের দিকে তাকিয়েছে, দেখছে সৈকতের চোখগুলো কীরকম যেন করে, মানে চোখের মণি দুটো কীরকম যেন নিচের দিকে হয়ে গেছে, এবং ওর কনসেন্ট্রেশনটা বইয়ের দিকে কিন্তু একেবারেই নেই, ওর চোখগুলো মনে হচ্ছে যেন ঢুলু ঢুলু, খুব ঘুম পেলে মানুষের যেরকম চোখগুলো করতে থাকে একদম সেরকম। তোর মা না নিজেকে একটু সামলে নেয় যে আমি যদি এই কথাটা এখন ছেলেকে বলি তাহলে ওরও খুব ভয় লেগে যেতে পারে। তোর মা ভাবলো যে না, এসব আর আমি ছেলেকে বলবো না, ওকে
মানে ওকে দেখে বলছে, কী রে তোর কি ঘুম পেয়েছে? তাহলে আমি লাইটটা অফ করে দেবো, তুই মিষ্টিটা খেয়ে নে, আমি দাঁড়াচ্ছি, লাইটটা অফ করে দিচ্ছি, তুই ঘুমিয়ে পড়। তো দেখছে ওর কোনো সাড়া দিচ্ছে না, চোখগুলো কীরকম যেন আধা খোলা আধা বন্ধ মতো করে রেখেছে, আর কিছু একটাও বিড়বিড় করে বলছে। এবার ওর মা বুঝতে পেরেছে যে কিছু তো একটা গণ্ডগোল হচ্ছে। সঙ্গে সঙ্গে ওর মা ওর বাবাকে ঘরে ডেকে এনেছে এবং ওর বাবাও সেম জিনিসটা দেখেছে। তো উনি তো দেখে ছেলের মাথায় হাত দিচ্ছে, গায়ে হাত দিয়ে বলছে, কী রে তোর কী হয়েছে, কী হয়েছে তোর, তুই কথা বলছিস না কেন, তুই চোখগুলো ওরকম করে রেখেছিস কেন? এত কথা বলছে, ও বলছে, ওর মা বলছে, মানে ওকে ওর মা বাবা এত কথা বলানোর চেষ্টা করছে, বাট ওর মুখ থেকে একটা প্রশ্নেরও কোনো উত্তর বেরোচ্ছে না। এবার ওর বাবা মায়ের খুব টেনশন হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে মানে ওই দিনই ওর এক মাসি এসেছিল, তো সেই মাসিকেও খবর দেয় যে এরকম এরকম ছেলে করছে। তো তখন বলছে যে ওকে তাহলে হাসপাতালে নিয়ে যাওয়া হোক। তো সৈকতকে তখন ওখানতেই একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দেখে ডাক্তারবাবুরা সেভাবে কিছু বলতে পারে না, মানে পার্টিকুলার যে কোনো প্রবলেম হয়েছে বা কিছু বলতে পারে না। বলছে যে ওর হয়তো খুব স্ট্রেস হয়ে গেছে, বা যেহেতু সামনে ক্যাম্পাসিং রয়েছে, সবটা শোনে ডাক্তার। বলছে আমরা তো কোনো কিছু বুঝতে পারছি না, ওকে তাহলে অবজারভেশনে রাখতে হবে। এবার কোনো প্রবলেম নেই, কিছু নেই, তো ওকে আর ওখানে ওরা রাখে না। তো ওর হসপিটাল থেকে আর কি বলে যে কালকে একজন বড় ডাক্তারবাবু আসবেন, আপনারা বরং একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। তো অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ওরা বাড়ি চলে আসে ছেলেকে নিয়ে। এবার সৈকতকে বলছে, ও না শুধু ফ্যাল করে তাকাচ্ছে, কোনো উত্তর দিচ্ছে না, আর মাঝে মধ্যে এমন রিয়াকশন দিচ্ছে যেন ওর বাবা মাকে চেনেই না। এইবারে সেই রাতটা কেটে গেল এবং পরের দিন সকালে কিন্তু একদম নর্মাল কথাবার্তা বলছে। এবং ওর বাবা মা যখন আগের দিন রাতের কথা ওকে বলে, ওর কিছুই মনে নেই। ও বলছে, না আমি তো শুয়ে পড়েছিলাম, আমি তো কিছু করিনি। তখন ওর মা ভাবলো যে না, আমার ছেলের যা হয়েছে সেটা এই ধরনের ডাক্তার বুদ্ধি সারাতে পারবে না। তো সঙ্গে সঙ্গে ওকে নিয়ে, মানে সৈকত, ওর মা, বাবা তিনজনে মিলে শিলিগুড়িরই যে খুব জাগ্রত যে মন্দির আছে সেবক রোডের ওইখানে যায়, পুজো দেয় এবং ওখানকার ঠাকুরমশাইকে সবটা বলে। ঠাকুরমশাই ফুল দেয়, তারপরে ধাগা দেয়, আশীর্বাদী জিনিস দেয় এবং ওকে বলে দেয় যে তুমি কটা দিন কিছু কিছু নিয়মকানুন পালন করবে আর সবসময় মায়ের নাম নেবে। যখনই তোমার মনে হবে এরকম কিছু, মায়ের নাম নেবে, রাতে শোয়ার আগে ঠাকুরের নাম নেবে। তো এগুলো ওকে বলে, এগুলো ওর মা ওগুলো ওকে দিয়ে মানে ঠিকঠাক করে করায় এবং তাতে ওর আরও 2 দিন ও বাড়িতেই ছিল, সব কিছু ঠিকঠাক হয়। এবং সত্যি বলতে কি, ওই মায়ের মন্দিরে পুজো দিয়ে আসার পর থেকে ওর আর কোনো সমস্যা হয়নি, কিচ্ছু হয়নি, ও আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। কিন্তু ওর মা তখন ওর বাবাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি ওকে একটা ফ্লাইটের টিকিট করে দাও, ওর শরীরটাও একদিনে জ্বরে শরীর খারাপে অনেকটা দুর্বল হয়ে গেছে। তো সেইবারের মতো ও ফ্লাইটে করে কলকাতা আসে এবং আজও ও বলছে যে আমি আজও শোয়ার আগে ঠাকুরের নাম নিই, ঘুম থেকে উঠে নাম নিই। এবং ওই ভয়টা এখনও যে পুরোপুরি কেটেছে সেটা আমি বলবো না, কিন্তু মাঝে মধ্যেই না আমার ওই মেয়েটার মুখটা মনে পড়ে যায়। আর যখনই মনে পড়ে খুব ভয় করে আমার, আমি জানি না কেন। আর পরে ওর যেটা বুঝতে পারে যে ওই মেয়েটা অবশ্যই কোনো সাধারণ মেয়ে ছিল না, ও কোনো বিদেহী আত্মাই ছিল। হয়তো ট্র্যাকে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেছিল বা কিছুতে ও হয়তো ওর প্রাণটা হারিয়েছিল। যাই হোক, তারপর থেকে আর এরকম কোনো অসুবিধে হয়নি, কিন্তু ভয়টা আজও কিন্তু ওর মনে রয়ে গেছে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, নমস্কার।